এক মিনিট বাইতে দিচ্ছেন। আচ্ছা সমস্যা নেই, বাদ দেন। আসসালামু আলাইকুম, আমি তোমাদের হৃদয় ভাইয়া, চিরন্তন সুখী মানুষ হৃদয় ভাইয়া। তো তোমরা যারা অলরেডি ক্লাসে চলে আসছো, তোমরা সবাই একটু ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবা, সবাই ঝটপট। অনেকে অলরেডি চলে আসছো, তো তোমরা সবাই একটু একটা কাজ করো, সেটা হচ্ছে ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও। আমি অলরেডি শেয়ার করে দিচ্ছি, আমার গ্রুপগুলোতে ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা সবাই একটু শেয়ার করে দাও কেমন। তারপরে আমরা শুরু করবো ক্লাস আজকের। আচ্ছা, অলরেডি অনেকে চলে আসছো, তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ। আর আমি কেমন আছি? আমি চিরন্তন সুখী মানুষ, সব সময়ই সুখী থাকি। হ্যাঁ, সবসময় অলওয়েজ সুখী মানুষ, ঠিক আছে। অনেক পরিচিত মুখ সামনে আসতেছে, পরিচিত অপরিচিত সবাই আসবে। দেখি অনেকের সাথে দীর্ঘদিনের পথ চলা, যার ফলে অনেকেই পরিচিত হয়ে গেছে, আবার ধীরে ধীরে পরিচিত হয়ে যাবে। যারা FRB 4.0 কোর্সে আসছে আমাদের, দেখা যাবে তোমাদের সাথে আলাদা একটা বন্ডিং তৈরি হয়ে যাবে তখন ওই জায়গায়। আচ্ছা, আমরা অলরেডি চলে আসছে, আমরা জাস্ট হচ্ছে এখন ঠিক 10টা বাজে, আমরা 1টা মিনিট সময় সবার জন্য অপেক্ষা করি। হ্যাঁ, সবাই যাতে আসতে পারে, এর জন্য আমরা 1টা মিনিট সবাই অপেক্ষা করি। আর হচ্ছে সবাই একটু ক্লাসটা শেয়ার করার পাশাপাশি তোমরা সবাই কি করবা, একটু বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে সবাইকে একটু মেনশন করে দাও, সবাইকে। তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদের সবাইকে একটু মেনশন করে দাও। প্লাস পাশাপাশি আমরা জাস্ট 1 মিনিট একটু সবার জন্য অপেক্ষা করব, আর 1 মিনিট সবাই ক্লাসটা একটু শেয়ার করে দেবো। যারা ক্লাসে আসছো সবাই ক্লাসটা একটু 1 মিনিটে শেয়ার করে দেবো, ঠিক আছে। আমি তোমাদেরকে আজকে কি দিব, আমি আজকের ক্লাসে আমি তোমাদেরকে বাংলা প্রথম পড়তের জন্য একটা সাজেশন দিব। বাংলা প্রথম পড়তের যে কোন গল্প কবিতাগুলো পড়তে হবে, বাংলা প্রথম পড়তের ক্ষেত্রে যে কোন গল্পগুলো কবিতা কোনগুলো পড়তে হবে, এবং সে গল্প কোনগুলো পড়তে হবে, মানে কোনগুলো থেকে সৃজনশীল কোনগুলো থেকে আসবে ওইটা দেখাবো। সৃজনশীল কোনগুলো থেকে আসবে। আর হচ্ছে বাংলা দ্বিতীয় পড়তের সাজেশন দিব, বাংলা দ্বিতীয় পড়তের একটা সাজেশন দিব। প্লাস পাশাপাশি বাংলা প্রথম পড়তের কোন কবিতাগুলো এবং গল্পগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা এটা দেখব। প্লাস পাশাপাশি কি বলছি, বাংলা দ্বিতীয় পড়তের একটা সাজেশন দিব, বাংলা দ্বিতীয় পড়তের ব্যাকরণের সাজেশন দিব। প্লাস পাশাপাশি রিটেনেরও সাজেশন দিব, রিটেন এবং ব্যাকরণের সাজেশন দিব। এবং বাংলা দ্বিতীয় পড়তের কোন টপিকটা কিভাবে লিখতে হবে ওইটার জন্য একটা সাজেশন থাকবে। মানে কোন টপিকটা কীভাবে লিখতে হবে এইটা নিয়ে একটা কথা বলবো, যে কোন টপিকগুলো কীভাবে আমরা লিখবো, এটা নিয়ে কথা বলবো আজকের সাজেশনে। আশা করতেছি একটা দামাকা কিছু পাবা, অ্যাটলিস্ট এতটুকু শিওর আজকে। আচ্ছা, আমরা 1 মিনিট অপেক্ষা করবো বলছিলাম সবার জন্য। 1 মিনিট অলরেডি হয়ে গেছে, কিন্তু স্টুডেন্ট সংখ্যা খুবই কম, যেটা খুবই অপ্রত্যাশিত। 234 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করা যায় বলো? সাজেশন দেওয়ার জন্য আসছি ক্লাসের মধ্যে, তোমরা যদি 234 জন ক্লাসে থাকো তাহলে হইল? আচ্ছা, তো আমরা একটা করে রুলস দেখবো। প্রথমে শুরুতে আমরা বাংলা দ্বিতীয় পড়তে যে লিখার যে রুলসগুলা, মানে কোন টপিকটা কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যাবে ওইটা নিয়ে প্রথমে কথা বলবো শুরুতেই। দেন আমরা পরবর্তীতে তোমার কথা বলবো হচ্ছে যে সাজেশনটা নিয়ে, যে কোন টপিকগুলো সবচেয়ে বেশি পড়বো, কোনটা কম পড়বো, কেমনে পড়বো, এরকম। হ্যাঁ, ফরম্যাট তো শিখাই দিব, ঠিক আছে। প্রথমে শুরুতেই ফরম্যাট শিখাই দিব। বাংলা দ্বিতীয় পড়তে শুরুতে আমরা ফরম্যাট শিখাই দিব, দেন আমরা সাজেশনটা পড়ে দিব। আগে ফরম্যাট শিখাবো, তারপর সাজেশন দেবো। কারণ হচ্ছে অনেকেই দেখা যায় একটু 5 মিনিট বা 10 মিনিট লেট করে ক্লাসে ঢুকে, তো 5-10 মিনিট লেট করে যেতে ক্লাসে ঢুকে, এর জন্য যাতে সবাই যাতে পায়,
সবাই যাতে সাজেশনটা পায় এর জন্য আমরা পরে আমরা সাজেশন দিব, আগে আমরা ফরম্যাটটা দিব, ঠিক আছে? রিটেন লেখার জন্য ফরম্যাটটা শিখাই দিব আগে। আচ্ছা চলো, প্রথমে আমরা বাপ সম্প্রসারণ নিয়ে কথা বলবো। এই একটু এদিকে তাকাই, প্রথমে কি নিয়ে কথা বলবো? প্রথমে কথা বলবো সে বাপ সম্প্রসারণ, বাপ সম্প্রসারণ নিয়ে কথা বলবো। আচ্ছা, এই বাপ সম্প্রসারণ মানে হচ্ছে মনের যে বাপ, এই বাপকে বিস্তারিত লেখার নামেই বাপ সম্প্রসারণ। তোমার যে মনের অনুভূতি, 2টা লাইন থাকবে বা 3টা লাইন থাকবে অথবা একটা লাইন থাকবে, ওই লাইনটাকে তোমাকে কি করতে হবে? সম্প্রসারিত করতে হবে তোমার মনের মতো করে। তো এটা 3টা পয়েন্ট থাকবে। এদিকে তাকাই, একটু মনোযোগ দেই, একটু মনোযোগ দিই। যদি কমনও না পড়ে পরীক্ষায় তাহলে ফরম্যাট অনুযায়ী লিখে আসবা, মার্ক পাবা মোটামুটি ভালো। 3টা পয়েন্ট থাকবে, 3টা পয়েন্টে কথা বলবো। কয়টা পয়েন্টে কথা বলবো? 3টা পয়েন্টে কথা বলবো। আচ্ছা, পয়েন্ট নাম্বার 1 মূল ভাব, পয়েন্ট নাম্বার 2 সম্প্রসারিত ভাব, পয়েন্ট নাম্বার 3 মন্তব্য। আমরা এই 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো সেই ভাব সম্প্রসারণে। মানে ভাব সম্প্রসারণ যখন লিখবো, লেখার ক্ষেত্রে আমরা এই 3টা পয়েন্ট দিব। একটা হচ্ছে মূল ভাব, একটা হচ্ছে সম্প্রসারিত ভাব, আর একটা হচ্ছে মন্তব্য। যারা আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট তোমরা এগুলার পিডিএফ পাবা, আর যারা পেইড কোর্সের স্টুডেন্ট না তোমরা এগুলোর পিডিএফ পাবা না। এর জন্য তোমরা একটু চাইলে এসএস নিয়ে নিতে পারো। আচ্ছা, তো 3টা পয়েন্ট থাকবে, একটা হচ্ছে মূল ভাব, আরেকটা হচ্ছে সম্প্রসারিত ভাব, আর একটা হচ্ছে মন্তব্য। এবার যাই, এবার নেক্সটে দেখি। আবারও একটা কথা মনে করাই দেই যে সাজেশনটা আমরা পরে দিব, যাতে সবাই আসলে দেওয়া যায়। সাজেশন আমরা পরে দিব, মানে আগে ফরম্যাটগুলো দেখাবো যে কি কি থাকবে, কীভাবে লিখতে হবে, এই ফরম্যাটটা দেখাবো, তারপর আমরা সাজেশন দিব। আচ্ছা দেখো, এবার দেখো তোমার এই ভাব সম্প্রসারণ ক্ষেত্রে বেশ কয়েকটা কথা মাথায় রাখতে হবে। প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে বিরক্ত না হওয়া, মানে একই লাইন বারবার না লেখা। উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, ঠিক আছে? উদ্দীপকের ক্ষেত্রে আমরা এই কাজটা করি যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। এটা নিয়ে দেখা যায় উদ্দীপক নিয়ে অনেক কিছু লিখতে থাকি। তো এই জায়গায় হচ্ছে তুমি একটা লাইন লিখছো, ভাব সম্প্রসারণ ক্ষেত্রে একটা লাইন লিখছো, লেখার পরে দেখা গেলো এই লাইনটা বারবার তোমার ঘুরায় ঘুরায় কি একই লাইনটা বারবার লিখতেছো, তো ওইটা করা যাবে না। মানে বিরক্ত না হওয়া, ব্যাপারটা মাথায় রাখতে হবে যে বিরক্ত না হওয়া। তোমার একটা ভাব সম্প্রসারণ লিখবে হচ্ছে কত পৃষ্ঠা? 2 থেকে 2.5 পৃষ্ঠা একটা ভাব সম্প্রসারণ লিখবা। এই 2 থেকে 2.5 পৃষ্ঠা ভাব সম্প্রসারণের মধ্যে তুমি যদি একই লাইন 5-6 বার লিখে ফেলো, এমনিতেই স্যার পড়ার সময় তোমাকে বলবে যে হেস কি লিখছে এটা। তো ওই ব্যাপারটা মাথায় রাখবা যে কি বললাম, যে বিরক্ত না হওয়া। তারপর সে আমি, আমরা, আমার মতে বাদ দিতে হবে। মানে আমার মতে এটা মনে হয়, মানে আমি এটা মনে করি, বা আমরা এটা মনে করি, ওইসব রাখা যাবে না, এগুলো বাদ দিতে হবে। উক্তি বা রূপক কথা ব্যবহার করবেন না। তারা দিবেই একটা উক্তি, ভাব সম্প্রসারণে দিবেই তারা একটা কি উক্তি দিবে, দেয়া বলবে এই উক্তিটাকে বিশ্লেষণ করার জন্য। আবার তুমিও আইসা কি করতেছো, এই ভাব সম্প্রসারণের ভিতরে একটা ঢুকাইতেছো উক্তি। এটা করা যাবে না, মানে উক্তি এবং রূপক কথা ব্যবহার করা যাবে না। 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখবা, আলহামদুলিল্লাহ 10-এর মধ্যে ভালো একটা মার্ক আসবে। তো যে কথাগুলো বললাম, কি বললাম, যে কোনো বিষয় বিরক্ত করবা না, মানে 2 বার ব্যবহার করবা না কোনো লাইন, কোনো ওয়ার্ড, মানে কোনো লাইন 2 বার ব্যবহার করবা না, সেম টু সেম। তুমি প্রথমে শুরুতে একটা লাইন লিখছো, দেখা গেল মাঝখানে এই লাইনটা আবার ঢুকাইছো, পরে আবার শেষের দিকে এই লাইনটা ঢুকাইছো, এটা করবা না। তারপরে আমি, আমরা, আমার মতে কোনো কিছু হইতে পারে না, এগুলো বাদ। তারপরে উক্তি বা রূপক কথা ব্যবহার করাই যাবে না, কারণ তোমাকে দিবেই একটা উক্তি, দিয়ে বলবে যে বিশ্লেষণ করার জন্য। তারপরে 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখলেই একটা স্ট্যান্ডার্ড মার্ক পাবা। 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখলে কি একটা স্ট্যান্ডার্ড মার্ক তুমি পাবা। আচ্ছা, তারপর আমরা যদি একটু যাই, একটা ফরম্যাট যদি দেখাই তোমাকে ভাব সম্প্রসারণ লেখার, এই যে দেখো, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। এই উক্তিটা কার বলেছে? ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। এই উক্তিটা কার, কেউ বলতে পারবা? আচ্ছা, এবার আমরা যদি এই ফরম্যাটটা দেখি, একটা প্রথমে আমি বলছিলাম তিনটা ফরম্যাটে আমরা এটা লেখার চেষ্টা করব। 3টা, একটা হচ্ছে প্রথমে হচ্ছে মূল ভার্ব, তারপর হচ্ছে সম্প্রসারিত ভার্ব, তারপর হচ্ছে যা মন্তব্য। এর মধ্যে দেখো, দেখি এই যে দেখো ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। প্রথমে হচ্ছে মূল ভার্ব, এটা দ্বারা আসলেই কি বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে মানে ক্ষুধার্ত ব্যক্তির কাছে কি পৃথিবীর সবকিছু তুচ্ছ, সৌন্দর্য, ভালোবাসা, অনুভূতি, কোনো কিছুর মূল্য নেই তার কাছে। খাদ্য ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, প্রত্যেক মানুষের জন্য খাদ্য কি মৌলিক প্রয়োজন। মানে একেবারে বেসিক কথাটা তুমি তুলে ধরবা, একেবারে কি করবা,
বেসিক কথাটা তুলে ধরতে হবে প্রথমে, মানে মূল ভাবের মধ্যে, মানে যা চাবে কুদারা যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চারজন জল সারণী, এটা দ্বারা তুমি আসলেই কি বুঝছো, এটা দ্বারা তুমি আসলেই কি বুঝছো, মূল থিমটা কি, এই মূল থিমটা প্রথমে তুমি মূলভাবে ঢুকাই দিবা, মূল থিমটা। তো মূল থিম ঢুকানোর পরে তারপরে হচ্ছে সম্প্রসারিত, এটা দ্বারা আসলেই তোমার মতো করে তুমি এটারে বিশ্লেষণ করবা, পরবর্তীতে তুমি কি করবা, এটা তোমার মতো করে বিশ্লেষণ করতে থাকবা, ঠিক আছে। তো বিশ্লেষণ করার পরে তারপর হচ্ছে মন্তব্য, এটা দ্বারা আসলে কি বুঝলাম, যে ক্ষুধার্ত ব্যক্তি যেদিকেই তাকাবে তার কেবল কি খাদ্যের কথাই মনে পড়বে, তার কাছে তখন খাদ্য ছাড়া কি পৃথিবীর সব কিছু মূল্যহীন মনে হবে। জীবনে যেন ক্ষুধা কি জয় করতে পারবে, তার জীবন হয়ে উঠবে সুন্দর এবং কি বাস্তবতায় পরিপূর্ণ। অর্থাৎ এই যে ফরম্যাটটা বললাম, তুমি যদি ভাব সম্প্রসারণের ক্ষেত্রে এই ফরম্যাটটা ফলো করো, ইনশাল্লাহ ভালো একটা মার্ক আসবে, ইনশাল্লাহ কি ভালো একটা মার্ক আসবে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, আবার যারা একটু লেট করে আসছো তোমাদের উদ্দেশ্যে আবার একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা শুরুতেই ফরম্যাট দেখাবো, মানে কোনটা কিভাবে লিখবো এটার একটা ফরম্যাট দেখাবো শুরুতে, দেন হচ্ছে আমরা সাজেশনে যাব। আগে আমরা ফরম্যাটটা দেখাবো, দেন আমরা কোথায় যাব, সাজেশনে যাব ইনশাল্লাহ। আচ্ছা, এটা নিয়ে কেউ কোনো টেনশন করে না। কাল বাংলা প্রথম পত্র পরীক্ষা, বাংলা প্রথম পত্র পরীক্ষার আজকে একটা সাজেশন দিব। আচ্ছা, এবার দেখো, এবার একটু দেখি এদিকে একটু তাকাই। তো এই হচ্ছে আমাদের কি ভাব সম্প্রসারণ। যারা একটু লেটে আসছো তোমাদের উদ্দেশ্যে একটু যদি বলি, তাহলে ব্যাপারটা আছে আমাদের ভাব সম্প্রসারণের ক্ষেত্রে 3টা পয়েন্ট লাগবে, একটা মূল ভাব, একটা সম্প্রসারিত ভাব, আর একটা হচ্ছে মন্তব্য, আর একটা হচ্ছে কোনো কিছু বিরক্ত না হওয়া, আর একটা হচ্ছে আমরা আমার মত বাদ দিতে হবে, উক্তি বা রূপক কথা ব্যবহার করবো না, 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখবো, তাহলেই হয়ে যাবে একটা স্ট্যান্ডার্ড মার্ক। আচ্ছা, এরপরে যে আমরা ভাব সম্প্রসারণ তো দেখলাম, এবার দেখি দিনলিপি লিখার নিয়ম। আচ্ছা, দিনলিপি লিখার নিয়মের যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা যারা আসছো তোমরা সবাই কি করো, ক্লাসটা একটু শেয়ার করে দাও। ক্লাসটা একটু শেয়ার করে দিলে হবে কি, তোমার দ্বারা কেউ না কেউ একজনও যদি উপকৃত হয় তোমার দ্বারা, তাহলেও মনে করো যে সে তোমার কথা মনে রাখবে, যে হ্যাঁ ওর কারণে আমি ক্লাসটা পাইছিলাম, তো আলহামদুলিল্লাহ। বা এই ক্লাসটা তোমাদের টাইমলাইনে রাখতে পারো, কারণ হচ্ছে এই যে টপিকগুলো পড়াচ্ছে বা এই যে বিষয়গুলো তোমাদের এখন ঢোকাচ্ছে, এইগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত লাগবে। তো যেহেতু ফাইনাল পরীক্ষা পর্যন্ত লাগবে, এর জন্য তোমরা চাইলেই কি ক্লাসটা একটু কি করতে পারো, রাখতে পারো। হ্যাঁ ভাইয়া, আমাদের যে অফলাইনে এক্সাম হলো ওইটার রেজাল্ট কবে হবে? হ্যাঁ, ওইটার রেজাল্ট হবে, ওইটার রেজাল্ট তোমাদেরকে জানাই দেওয়া হবে। আচ্ছা, সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিই, ক্লাসটা একটু সবাই শেয়ার করে দিই। তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিই ক্লাসটা সবাই একটু শেয়ার করি। তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা যারা আছে সবাইকে একটু ক্লাসে কি করি, মেনশন করে দিই। সবাই আমরা 30 সেকেন্ড সময় নিই, 30 সেকেন্ড সময়ের মধ্যে ক্লাসটা সবাইকে শেয়ার করে দিই। 30 সেকেন্ড সময়ের মধ্যে সবাই কি করে একটু ক্লাসটা শেয়ার করে দিই। সবাই শেয়ার করছি, শেয়ার ডান। আচ্ছা, অনেকে শেয়ার করছো, শেয়ার ডান। হ্যাঁ ভাই, এসএস নিতে দেন, অবশ্যই এসএস নিতে দিব। হ্যাঁ আচ্ছা, শেয়ার ডান। আরেকটা কথা বলে রাখি, ব্যাপার আছে তোমরা যারা আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট আছো, 1 শট এমসিকিউ বেস বা FRB 4.0, তোমরা এটার পিডিএফ পাবা, আর বাকিরা কিন্তু এটার পিডিএফ পাবা না। যেহেতু বাকিরা এটার পিডিএফ পাবো না, এর জন্য এসএস নিয়ে নাও, ঠিক আছে। পরে আমাকে ইনবক্সে যা যদি বলো ভাই পিডিএফ দেন, কিন্তু দেওয়া হবে না। হ্যাঁ ভাই, একটু ফার্স্ট পার্ট সাজেশন আগে দিলে ভালো হয়, কালকে আমার পরীক্ষা। ফার্স্ট পার্ট সাজেশন ফরম্যাটটা দেখাই, শুরুতে ফার্স্ট পার্ট সাজেশন দিব ইনশাল্লাহ। আচ্ছা, মাহমুদুল বলতেছো ভাই আবার প্রথম থেকে বলেন। প্রথম থেকে ব্যাপারটা হচ্ছে তোমার এসে আবার একটু পরবর্তীতে বলে দেবো, রাইট একটু। আচ্ছা, নিজেদের টাইম লাইনে রাখতে পারো, এটা শেয়ার করে নিজেদের টাইম লাইনে রাখতে পারো। হ্যাঁ ডান। এবার দিনলিপি লেখার নিয়মটা হচ্ছে, দেখো দিনলিপি লেখার সময় একটা বিষয় সবসময় খেয়াল রাখা দরকার, যে সময় নিজেকে ব্যবহার করা, মানে সবসময় সত্যি কথা বলা। দিনলিপি মিথ্যা লেখা, মানে দিনলিপি হচ্ছে যে তুমি তোমার দিনের যে একটা বর্ণনা বা তুমি একটা ঘটনা নিয়ে বর্ণনা করতেছো, এরকম একটা ব্যাপার। দিনলিপি হচ্ছে কি, তুমি একটা ঘটনা নিয়ে বর্ণনা করতেছো, এই ঘটনাটাই তুমি তুলে ধরবা, তো এইটা যাহা সত্য তাহাই লিখবা, এইটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রতিদিনের মূল পয়েন্টের কাজকর্ম উল্লেখ করা, মানে মূল পয়েন্ট লিখবা। দিনলিপি মানে তুমি হচ্ছে সারাদিন যা যা করছো। এখন যদি একটা মানুষ যদি চিন্তা করে যে আমি 24 ঘন্টা কি কি করলাম, দেখা যাবে 24 ঘন্টা সে অনেক কিছু করছে, কিন্তু আসলে সবগুলোই কিন্তু মূল পয়েন্ট না। তো যেটা মূল পয়েন্ট, এই মূল পয়েন্টটা তোমাকে ধরে রাখতে হবে, মানে মূল পয়েন্টটা লেখার চেষ্টা করবা। আচ্ছা, আর দিনলিপি গল্প আকারে লিখলেই বেশি সুন্দরভাবে ফুটে উঠবে, মানে এটা কবিতা আকারে না, মানে গল্প আকারে গদ্য আকারে লেখার চেষ্টা করবা। আমরা যদি জাস্ট একটা সরাসরি দেখো, দিনলিপি এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, যে দিনলিপি লেখার প্রথমেই তারিখ, সময়, স্থান প্রকাশ করলে ভালো হয়। এর মাধ্যমে ঘটনার দিন তারিখ সম্পর্কে ভালো করে জানা যায়, ওটা একটু মাথায় রাখবা। দিনলিপি লেখার দিনটি
প্রধান উল্লেখযোগ্য ঘটনা বর্ণনা সংক্ষেপ আকারে লিখতে হবে। আমরা জাস্ট একটা সরাসরি ফরম্যাটে চলে যাই, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ফরম্যাটে চলে যাই। এই যে দেখো একটা দিনলিপি লেখার জন্য বলছে, একটু এদিকে তাকাই সবাই। এই যে একটা দিনলিপি লেখার জন্য বলছে যে তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটা দিনলিপি লিখো। তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে কি করে একটা দিনলিপি লিখো। এমন কথা হচ্ছে এই যে দেখো আমার প্রথমেই তারিখ, তারপর হচ্ছে বার, তারপর হচ্ছে সময়, তারপর হচ্ছে স্থান। তোমার এটা মাথায় রাখতে হবে, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে তোমাকে তারিখ দিতে হবে, তারপর হচ্ছে বার দিতে হবে, তারপর হচ্ছে সময় দিতে হবে, তারপর হচ্ছে স্থান। অনেকেই আছে পরীক্ষাতে ভাবে যে আরে আমি তো ফাটাই লিখে আসছি, মানে দিনলিপি এমন লিখা দিছি যে এর বাহিরে তো মানে এইটা তো 10-এ 10ই পাবো, কিন্তু আসলে সে কি করছে বারই দেয় নাই, বা সে জায়গার নাম দেয় নাই, বা সে সময় দেয় নাই। তো এইগুলা মাথায় রাখতে হবে, এইগুলো বেসিক পয়েন্ট। যদি এইগুলা যদি প্রথমেই যদি ভুল করে ফেলো তাহলে হবে না। আর তুমি অবশ্যই যেটা লিখবা এইটার টাইটেলটা প্রথমেই দিবা মাঝখানে, যেটা লিখবা এটা টাইটেলটা প্রথমে মাঝখানে দিবা, যে কলেজের আমার প্রথম দিন, তারপরে এই কলেজের প্রথম দিন কি করলা, তারপর বাকিটা তুমি বর্ণনা করো, তোমার মতো করে সুন্দর করে বর্ণনা করো। তারপর বাকিটা তুমি কি যা যা লিখছো বা যা যা আছে তুমি যা যা করছো তা সুন্দর করে তুমি বর্ণনা করলা। দেখো স্কুল জীবন থেকেই স্বপ্ন ছিল কবে কলেজে ভর্তি হব, এই দিনটার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। এই স্বপ্ন আজ পূরণ হচ্ছে। আজ আমার কলেজের প্রথম দিন, উৎসাহে গত রাতে ঠিক মতো ঘুমাতেই পারিনি। অনেকের ক্ষেত্রে এরকম হয় যে কলেজে নতুন নতুন ভর্তি হবো, ব্যাকরণের জন্য বা এর সাজেশন দেন, সব কিছুর সাজেশন দিব। কি বললাম আমি তো শুরুতেই বললাম, কি বললাম যে সাজেশন দিব, আইগে ফরম্যাটগুলো দেখাবো, তারপর আমি সাজেশন দিব পুরাটাই, ঠিক আছে? আগেই তো বলছি, শুরুতেই বলছি এটা, ঠিক আছে? তোমরা হয়তো ছিল না, শুরুতেই বলছি। হ্যাঁ ভাই, এক্সাম নাকি ফেব্রুয়ারিতে শুরু হবে? কিসের এক্সাম ফেব্রুয়ারিতে শুরু হবে ভাই? মার্চে তো ফর্ম ফিল আপ শুরু হবে, তাহলে এক্সাম ফেব্রুয়ারিতে শুরু হবে কিভাবে? আচ্ছা দেখো, তো এই যে ব্যাপারটা তোমার এই দিনলিপির ক্ষেত্রে তুমি জাস্ট এই ব্যাপারটা মাথায় রাখবা যে এই জায়গাটা, এই ফরম্যাটটা তুমি একটু মাথায় রাখবা। এই ফরম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই যে টাইটেলটা, এই টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ। দেখবা যে পত্রিকার মধ্যে দেখবা যে সংবাদপত্র যে নিউজ করে, সংবাদপত্র নিউজ করে না, সংবাদপত্রে যে নিউজ করে মানে পত্রিকার যে নিউজগুলো হয়, দেখবা পত্রিকার নিউজগুলো টাইটেলগুলো দেখো, টাইটেলগুলো দেখলে তোমার কাছে মনে হবে না জানি কি হয়ে গেছে, কিন্তু ভিতরে পড়ে দেখবা যে আসলেই কিছু না, আসলেই কি কিছু না। তো টাইটেলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানে টাইটেল দেখে মানুষ কিন্তু আকৃষ্ট হয়, টাইটেল দেখে মানুষ কি হয়, আকৃষ্ট হয়। তো ওই ব্যাপারটা একটু ফোকাস করবা, মানে টাইটেলের দিকে ব্যাপারটা একটু ফোকাস করবা, কারণ ওইটাই মানুষের আকৃষ্ট হবে। তোমার স্যার যখন মনে করছে এই যে দেখো কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা, কলেজে আমার প্রথম দিন, টাইটেলটা হচ্ছে কলেজে আমার প্রথম দিন। এখানে এক একজনের এক এক রকম ভাবে টাইটেল হতে পারে, কিন্তু টাইটেল যত আকর্ষণীয় হবে স্যার তত ফোকাস করবে। এই যে আমি কিছুদিন আগে একটা সংবাদ পড়তে দেখছিলাম যে এরকম ছিল যে অমুক নেতার, মানে ব্যাপারটা ছিল এরকম ভাবে ছিল টাইটেলটা, যে টাইটেলটা দেখলেই মনে হচ্ছে যে আর না জানি কি ঘটনা ঘটে গেছে, পরবর্তীতে ভিতরে পড়ে দেখে কিছুই না, বুঝছো কি? তো এরকম ব্যাপার হয়। তো টাইটেলটা সুন্দর লিখতে হবে। আচ্ছা এরপর আমরা একটু দেখি, তো এই ছিল হচ্ছে দিনলিপি। দিনলিপির ফোকাস করতে হবে এই জায়গাটা, যে 2 জুলাই 2023 রবিবার রাত 10টায় ঢাকা, মানে এই জায়গাটা তোমাকে একটু ফোকাস করতে হবে। এবার দেখো প্রতিবেদন লেখার নিয়ম। প্রতিবেদন লেখার নিয়ম বলছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবেদন রচনা করো। এবার দেখো এই জায়গায় দেখো প্রথমে তোমাকে কি করতে হবে, তারিখ দিতে হবে। তারিখ, প্রথমে তারিখ এবং বছর উল্লেখ করতে হবে, তারিখ এবং বছর উল্লেখ করতে হবে। ভাইয়া সময় তারিখ স্থান এগুলো কি যখন দিনলিপি লিখবো তখনকারগুলো দিব? তুমি যখন দিন লিখবি লিখবা, মনে করছো কালকে পরীক্ষা, তুমি কি কালকে বৈশাখী তুমি কালকের ঘটনা বর্ণনা করতেছো? না, তুমি তো ঘটনা বর্ণনা করতেছো আগে, তার মানে আগেকার ঘটনার সময়গুলো উল্লেখ করবা। আচ্ছা তারপরে তোমার বরাবর সহায়ক নিয়ম, প্রধান শিক্ষক, বিদ্যালয়ের নাম দিবা, তারপর বিষয়ের নাম দিবা। তারপরে এই জায়গায় দেখো প্রতিবেদনের ব্যাপারটা হচ্ছে তুমি 1 মিনিট প্রতিবেদনের ফরম্যাটটা দেখাই তোমাদের আগে। আচ্ছা এই হচ্ছে তোমার প্রতিবেদনের একটা প্রতিবেদনের ফরম্যাট, জাস্ট একটা প্রতিবেদনের এটা একটা ফরম্যাট। তো এই জায়গায় দেখো তুমি জাস্ট যে কোনো প্রতিবেদন লিখতে পারবে এই ফরম্যাটে,
যে কোনো প্রতিবেদন লিখতে পারবা এই ফরম্যাটে। ব্যাপারটা হচ্ছে তোমাকে প্রথমেই তারিখ মাস সহ লিখতে হবে। তাহলে এই যে দেখো 13ই মে 2025, 13ই মে 2025, তারপরে সেটা তুমি যার কাছে লিখবা, তারপর যে জায়গায় লিখবা, তারপর যে বিষয় লিখবা ওই বিষয়টা, দেন হচ্ছে তুমি মনে করো যে তোমার মতো করে তুমি বর্ণনা করলে, জনাব দিয়া বাকি অংশটা তুমি বর্ণনা করলে, লাস্টের দিকে এই জায়গাটা একটু ফোকাস করতে হবে। এই জায়গাটা একটু কি করতে হবে? ফোকাস করতে হবে যে প্রতিবেদকের নাম, প্রতিবেদকের ঠিকানা, তারপর হচ্ছে প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদন তৈরির সময়, তার হচ্ছে প্রতিবেদনের তৈরির তারিখ, মানে এই জায়গাটা তোমাকে একটু ফোকাস করতে হবে, মানে খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রে তোমার এই জায়গাটার ক্ষেত্রে তোমার অনেকেই ভুল করে। এই জায়গাটা একটু দেখবা, আর হচ্ছে তোমার এই জায়গাটা একটু দেখবা। এই দুইটা জায়গা তুমি একটু মাথায় রাখবা। যদি দুইটা জায়গা মাথায় রাখো তাহলে দেখবো যে তোমার প্রতিবেদনে আর ভুল হবে না। তো এই দুইটা জায়গায় একটু মাথায় রাখবা, আর কিছু না। হ্যাঁ, প্রতিবেদন দুই প্রকার, একটা সংবাদপত্র প্রতিবেদন আছে, ঠিক আছে, প্রতিবেদন দুই প্রকার। আচ্ছা, এরপর দেখি, এই হচ্ছে প্রতিবেদন। হ্যাঁ, তারপর হচ্ছে ইমেইল লেখার নিয়ম। ইমেইল লেখার ক্ষেত্রে তিনটা কথা মাথায় রাখবা। একটা দেখি, হ্যাঁ, যে কোনো একটা দিলেই হবে, প্রতিবেদন দিলে যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা দেখো, ইমেইল লেখার ক্ষেত্রে এই ব্যাপার তিনটা কথা মাথায় রাখবা। একটা গড় বা বক্স আঁকা, মূল কথা, ইতি, শেষ। ইমেইল লেখার ক্ষেত্রে একটা গড় আঁকতে হবে বা তোমার বক্স, মানে অনেকে এটা আঁকে, অনেকে আঁকে না। তুমি না আঁকলেও হবে, কিন্তু আঁকলে বেটার, না আঁকলে যে কাইটে দেবে বেটার না। তবে অনেক সময় দেখা যেতে পারে কোনো টিচার কাইটাও দিতে পারে। তো এই জায়গায় অনেক টিচার আছে যারা কিনা মনে করে যে কাইটাও দিতে পারে। এই জায়গা থেকে তোমাকে অবশ্যই কি করতে হবে, যে এটা আঁকতেই হবে। তারপরে মূল কথা লিখতে হবে, তারপরে ইতি। আচ্ছা, আমরা একটা ফরম্যাটে চলে যাই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে ইমেল লেখার একটা ফরম্যাট, জাস্ট একটা সংক্ষিপ্ত আকারের ফরম্যাট, যে শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ বানিয়ে বন্ধুর নিকটে একটা বৈদ্যুতিক চিঠি লিখো। শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে কি বন্ধুর নিকটে একটা কি করো, বৈদ্যুতিক চিঠি লিখো। আচ্ছা, তো এই জায়গায় কিন্তু আর একটা আছে ফরম্যাট, একটা হচ্ছে ফর্ম। এই ফর্মটা না লিখলেও হবে, এই ফর্মটা কি না লিখলেও হবে, টু থেকে শুরু করলে হবে। টু বলতেছে যা তুমি যাকে তুমি লিখতেছো। তারপর এই সিসি মানে কি, একটু এই জায়গাটা একটু দেখি সবাই, একটু এইদিকে তাকাই। ব্যাপারটা আছে এই যে দেখো, এই জায়গায় ফর্ম যেটা আছে, ফর্মটা আছে নিজের। ফর্ম তুমি না লিখলেও হবে, কিন্তু এই টুটাও তোমার অবশ্যই লিখতে হবে। টুটা হচ্ছে তোমার যাকে লিখবা, টুটা হচ্ছে কি যাকে লিখবা। আর সি হচ্ছে তুমি ধরো হচ্ছে যা অনেক ফ্রেন্ডকে একসাথে লিখতে চাচ্ছ, মানে অনেকগুলো ফ্রেন্ডকে একসাথে লিখতে চাচ্ছ, বা অনেকগুলো ফ্রেন্ডকে তুমি একসাথে দিবাই মেসেজটা। ধরো হচ্ছে যে এই যে শিক্ষা সফরে যাওয়ার আমাদের জন্য বন্ধুর নিকট প্রতিবেদন, অথবা তুমি এরকম আসলো যে বনভোজনের জন্য বন্ধুদের নিকট একটা বৈদ্যুতিক চিঠি লিখবা বনভোজনের জন্য। তাহলে বন্ধুদের নিকট বলতে কি একজন বন্ধু তো আর না, অনেক বন্ধু। তার মানে যখন অনেকগুলো বন্ধুকে তুমি লিখবা, তখন এই সির মধ্যে তুমি বন্ধুদের অনেকগুলো ইমেল অ্যাড করতে পারবা। তারপর হচ্ছে সাবজেক্ট, মূল সাবজেক্টটা এখানে যা আছে শিক্ষা সফরে যা আমন্ত্রণ জানিয়ে সাবজেক্টটা লিখবা। তারপর মনে করো যে প্রিয় হামজা দিয়া, মানে তুমি যাকে লিখতেছো তাকে দিয়া, তারপর মনে করো যে এরকম লিখে দেবা, তাইলে হয়ে যাবে, শেষ। তোমার ফোকাস করতে হবে যেটাই। আচ্ছা, যে বিষয়টা ফোকাস করতে হবে, কোন বিষয়টা ফোকাস করতে হবে, যে এই ফরম্যাটটা ঠিক আছে কিনা, এইটা ফোকাস করতে হবে তোমাকে। প্রতিবেদনের বৈদ্যুতিক চিঠির ক্ষেত্রে এই ব্যাপারটা তোমাকে ফোকাস করতে হবে, আচ্ছা, একজনে বলতেছে ভাই আপনার আর ক্লাস কোথায় পাবো? আচ্ছা, আমাদের আর ক্লাস কোথায় পাবো, এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, আমাদের একটা FRB 4.0 কোর্স আছে। FRB 4.0 কোর্স, যেটা হচ্ছে 12ই জানুয়ারি ক্লাস শুরু হবে। 12ই জানুয়ারি ক্লাস শুরু হবে। আমরা এর আগে FRB 4.0 আগে FRB 4.1, 4.2, 4.3, এই বছর আছে আমাদের 4.0। অর্থাৎ কি এই বছর আমাদেরকে 4 নাম্বার FRB ব্যাচ চলতেছে, 4 নাম্বার ফাইনাল রিভিশন ব্যাচ চলতেছে। তো যেহেতু আমাদের 4 নাম্বার ফাইনাল রিভিশন ব্যাচ চলতেছে, এই ক্ষেত্রে আমরা তোমাদেরকে একটা প্রতিশ্রুতি দিতে পারি যে বিগত যে আমাদের FRB ব্যাচগুলো ছিল, ফাইনাল রিভিশন ব্যাচগুলো ছিল, ওইগুলোর থেকে আমরা অভিজ্ঞতায় আমরা এই বছর সর্বোচ্চটা দেওয়ার জন্য আমরা এই FRB 4.0 কোর্স চালু করছি। এই জায়গায় মানে বিগত বছরের ব্যাচগুলো থেকে এই জায়গায় ব্যতিক্রম অনেক কিছু পাবা,
দেখো মানবিক বিভাগের জন্য বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম তোমার লিখিত এক্সামের আয়োজন করে না। আমরা এই জায়গায় এই FRB 4.0-তে আমরা লিখিত এক্সাম রাখছি, MCQ এক্সাম রাখছি, PDF তো আছেই, আমাদের ক্লাসের PDF তো পাবাই, প্লাস পাশাপাশি তোমরা বিগত যে বোর্ড কোয়েশনগুলো আছে এই বোর্ড প্রশ্নেরগুলো সলিউশন পাবা, মানে MCQ দুইটারই সলিউশন পাবা। মানে তারপর হচ্ছে তোমার প্রত্যেকটা গল্প কবিতা, বাংলার ক্ষেত্রে যদি আমি বলি প্রত্যেকটা গল্প কবিতার সাজেশন পাবা, মানে কোন জায়গাগুলো পড়তে হবে, কোন MCQ পড়তে হবে, এই সবগুলোই সাজেশন পাওয়া কোথায়? আমাদের এই FRB 4.0 কোর্সে। মানে FRB 4.0 কোর্সে এমন কিছু নাই যে তুমি পাবা না। তোমার HSC 26, 27, 2 বেশি ভর্তি হতে পারবা। আমাদের এটা 27 ব্যাচের ফাইনাল পর্যন্ত ক্লাসগুলো রেকর্ড থাকবে, পরীক্ষার ফাইনাল পর্যন্ত ক্লাসগুলো রেকর্ড থাকবে। তো তোমরা যারা আমাদের এই FRB 4.0 কোর্সে ভর্তি হইতে চাও, দেখবা যে উপরে ক্যাপশন দেওয়া আছে, অর্থাৎ কি আমাদের ক্লাস যারা করতে চাও, হৃদয় ভাই, আমি হচ্ছে হৃদয় ভাই, চিরন্তন সুখী মানুষ। তো হৃদয় ভাইয়ের ক্লাস যারা করতে চাও, হৃদয় ভাই এসে যায় এই FRB 4.0 কোর্সে বাংলা প্রথম পড়তে দায়িত্বে থাকবো আমি। বাংলা প্রথম পড়তো, এই বাংলা প্রথম পড়তে দায়িত্বে আমি থাকবো ইনশাল্লাহ। এতটুকু বলতে পারি, বাংলা প্রথম পড়তো যেহেতু এটা অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই হাইলাইটেড সাবজেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রেও। তো এই দুইটা জায়গায় আমি এটা ফোকাস করব, অ্যাডমিশন প্লাস একাডেমি দুইটা জায়গাতেই ফোকাস করব। এই অ্যাডমিশন একাডেমি দুইটাই হয়ে যাবে এক কোর্সের তোমার বাংলা প্রথম পড়তে। তো তোমরা যারা ভর্তি হইতেছ, আর অ্যাডমিশনে আমার অনেক স্টুডেন্ট আছে যারা কিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাফিম নামে একটা ছেলে চান্স পেয়েছিল গত বছর। তাছাড়া আদার্স যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার স্টুডেন্ট আছে, তারপরে খুলনা, কুমিল্লা, এগুলোতে আমার স্টুডেন্ট আছে, রাজশাহীতে আমার স্টুডেন্ট আছে। মানে আমার মোটামুটি বাংলাদেশের বেশ কয়েকটা ইউনিভার্সিটিতে আমার স্টুডেন্ট আছে, রানিং পড়াশোনা করতেছে। তো এই জায়গা থেকে আমি তোমাদেরকে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমার এই কোর্সে তুমি অবশ্যই বাংলা প্রথম পড়তের কোর্সে আমি যেভাবে পড়াবো, বাংলা প্রথম পড়তে অ্যাডমিশন বেস পড়াশোনা করাবো, যাতে একাডেমি এবং অ্যাডমিশন দুইটাই তোমার কভার হয়ে যায়। তো তোমরা যারা FRB 4.0 কোর্সে ভর্তি হইতেছ, আমাদের দেখো ক্যাপশনে বিস্তারিত সবকিছু দেওয়া আছে। এই যে লাইভ চলতেছে, এই লাইভের ক্যাপশনে সবকিছু দেওয়া আছে। তো এই লাইভের সবকিছু যেহেতু দেওয়া আছে, তোমরা চাইলে ওইখানে ভর্তি হতে পারো। ভাই FRB 4.0 কোর্সে ভর্তি হতে কত টাকা লাগবে? এই FRB 4.0 কোর্সে ভর্তির ক্ষেত্রে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে বান্ডেল কোর্স আর একটা হচ্ছে কম্বো কোর্স। কম্বো কোর্সে বাংলা, ইংরেজি, ICT থাকবে, আর বান্ডেল কোর্সে সব কিছু থাকবে। বান্ডেল কোর্সে আমাদের 4275 টাকাতে ভর্তি চলতেছে। বান্ডেল কোর্স যেটা আছে, মানে সেটা আমাদের তুমি মনে করো যে মানবিকের সাবজেক্ট সব, বাংলা, ইংরেজি, ICT সব পাবা, সবগুলো সাবজেক্টের পাবা 4275 টাকা দিয়ে। আর হচ্ছে তুমি যদি একটা সাবজেক্টে ভর্তি চাও, ধরো হৃদয় সাবজেক্টে ভর্তি হইবা বা মানবিকের যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হইবা, মানে আলাদা আলাদা করেও তুমি ভর্তি হইতে পারবা। মানে A to Z যা আছে সব কিছুতে ভর্তি হতে পারবা। তুমি জাস্ট হচ্ছে আমাদের দেখো ক্যাপশনে সব বিস্তারিত দেওয়া আছে, তুমি ক্যাপশন দেখে অ্যাড হয়ে যেতে পারো। আচ্ছা, এবার দেখি সেকেন্ড পার্টের দায়িত্বে থাকবে আমাদের জাহিদ ভাইয়া। আচ্ছা, একটু দেখি এই হচ্ছে আমাদের ইমেল লেখার নিয়ম। আমরা ফরম্যাটগুলো দিয়েই আমরা চলে যাবো সাজেশনে ইনশাল্লাহ। আচ্ছা, ইমেল লেখার নিয়ম গেল। এরপর আছে বিখ্যাত একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সংলাপ। দেখো, সংলাপের ক্ষেত্রে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সংলাপ লেখার নিয়মের মধ্যে, একটু এদিকে তাকাই, সবাই একটু এদিকে তাকাই। আচ্ছা, সবাই একটু এদিকে তাকাই, সবাই একটু এদিকে তাকাই। আর হচ্ছে তোমরা আমাদের যারা কোর্সে আসো, মানে FRB 4.0 কোর্স অথবা বেসিক টু অ্যাডভান্স 5.0 কোর্স অথবা আমাদের 160 MCQ বেসে যারা আসো, তোমাদের এই নিয়মগুলা তোমাদেরকে PDF আকারে দিয়ে দিব, আর বাকিরা একটু ছবি তুলে নিও যারা নাই আমাদের কোর্সে। সংলাপ লেখার ক্ষেত্রে বিদেশি শব্দ অবশ্যই ব্যবহার করা যাবে না, বিদেশি সম্বোধন করা যাবে না, যে হাই হ্যালো এগুলো করা যাবে না, একেবারে টোটালি বন্ধ। হাই হ্যালো করাই যাবে না। তারপরে তুই তুকারি তো অবশ্যই করা যাবে না, সেটা বন্ধু হইলে অন্য হিসাব, তোমার ক্লোজ বন্ধু হইলে অন্য হিসাব। বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না। দ্রুত বিষয়বস্তু আলোচনা করা, মানে বিষয়বস্তু এমন শুরু করলা যে গল্প করতে করতে ব্যাপারটা একেবারে মনে হচ্ছে অপ্রাসঙ্গিক কথা নিয়ে চলে গেলা। এই অপ্রাসঙ্গিক কথা পরিহার করতে হবে। 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখতে হবে। 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখলে আনা, মানে ভালো একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড মার্ক পাবা। 2.5 থেকে 3 পৃষ্ঠা। বান্ডেল কোর্সে কে ভর্তি আসো, আর কে ভর্তি আছে এটা ব্যাপার না, ব্যাপার আছে তো তুমি ভর্তি হো। হ্যাঁ, আচ্ছা, তো এই কথাগুলো মাথায় রাখতে হবে সংলাপ লেখার ক্ষেত্রে, যে বিদেশি সম্বোধন হবে না, তুই তুকারি বন্ধ করতে হবে, বিদেশি শব্দ ব্যবহার করা হবে না, দ্রুত বিষয়বস্তু আলোচনা করতে হবে। 2.5 পৃষ্ঠা লিখতে হবে, 2.5 থেকে 3 পৃষ্ঠা লিখতে হবে।
আচ্ছা, আমরা যদি একটা ফরম্যাট দেখি, এই যে ব্যাপারটা আছে এইরকম লাগতে হবে, ঠিক আছে। এবার সে সংক্ষিপ্ত মনে করো যে তুমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছো, তোমরা দুই বন্ধুর মধ্যে ধরো একটা আলোচনা করতেছে, তো দুই বন্ধুর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছো ওই বিষয়টা একেবারে সংক্ষেপে শেষ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ভাই কিভাবে কিভাবে লিখবো নিয়মটা দেখান। এই যে সংলাপ লেখার নিয়মটা দেখাইলাম। বিষয় তো আছে, প্রথমে বিষয়ের নামটা লিখবা, যে কোনো একটা বিষয় নিয়ে তো তোমাকে কথা বলতে হবে, সেই বিষয়ের নামটা লিখবা। তারপর যা বন্ধু বা নিজ বা অথবা যদি প্রশ্নের নাম উল্লেখ করা থাকে তাহলে এই নাম দিয়ে লিখবা, নাম দিয়ে শুরু করবা। তারপর কুদে গল্প লেখার নিয়ম, কুদে গল্পে লেখার নিয়ম। আচ্ছা, কুদে গল্পের ক্ষেত্রে লেখার আগে যে বিষয়ের কাহিনী সূত্র বা সংকেত অবলম্বন করে লিখতে হবে, সেই বিষয়ে মনের মধ্যে কাহিনী একটা খসড়া তৈরি করে নিতে হবে। যদি গল্প লেখার অভ্যাস করতে হয় তাহলে সবার আগে কি পারিপার্শ্বিক পরিবেশ মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। মানে কুদে গল্পের ব্যাপারটা আছে যা মেসেজ, মেসেজ আছে না, এই মেসেজ তো আমরা লিখি, অনেক সাথে অনেকের আমরা মেসেজ লিখি, তো এই মেসেজ হচ্ছে কুদে গল্প। কুদে গল্প লেখার সময় কাহিনীটিকে জটিল না করাই ভালো। এই ধরনের গল্পে কোনো চরিত্র যাতে ভিড় না করে সেদিকে খেয়াল রাখতে হবে। কুদে গল্প লেখা শুরু থেকে পাঠকের মনে কৌতূহল সৃষ্টি করে রাখতে হবে, যাতে করে গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত পাঠকের পড়ার আগ্রহ থাকে। খুদে গল্পের পরিবেশ রচনার জন্য ঘটনার জায়গা, সময়, আবহাওয়া এবং পরিবেশ ইত্যাদি উল্লেখ করার প্রয়োজন। আচ্ছা, আমরা জাস্ট একটা ফরম্যাট দেখি যে খুদে গল্প, কেউ মনে হয় না আমার পরীক্ষাতে কেউ খুদে গল্প আনসার করে এরকমটা আমার মনে হয় না। আচ্ছা, তারপর দেখো এই জায়গায় একটা ব্যাপার মাথায় বিষয়বস্তু অবলম্বন করা, সংকেত বা সূত্র অবলম্বন করা, কোন নীতিবাক্য অবলম্বন করা, এই হচ্ছে খুদে গল্পের ব্যাপারটা। এবার আমাদের বৃহৎ যে একটা মার্ক আছে সেটা হচ্ছে প্রবন্ধ রচনার ক্ষেত্রে। এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে যে ব্যাপারটা, এটা 20টা মার্ক, এইটা একটু ভালো করে দেখাই, একটু ভালো করে দেখি যে প্রবন্ধ রচনাটা আসলে আমরা কিভাবে করব, প্রবন্ধ রচনা আমরা কিভাবে লিখব। এই জায়গায় দেখো, এটা অনেকেই পারে, প্রবন্ধ রচনা লিখতে পারে না এমন কেউ নাই, কিন্তু এই জায়গায় যে বিষয়গুলো মাথায় রাখলে 20-এর মধ্যে মনে করো যে মোটামুটি 18-19 পাবে, হ্যাঁ 18-19 মার্ক পাবে, ওইগুলা দেখাবো, একটু মাথায় রাখবা। একটু প্রথমে কথা আছে খাতাটা সুন্দর করে মার্জিন করতে হবে, খাতাটা কি করতে হবে, সুন্দর করে মার্জিন করতে হবে। মনে করো যে একরকম মার্জিন করে ফেললে ব্যাপারটা এরকম না, মানে যাতে স্যারের নজরে আসে, স্যারের যাতে ফোকাসে আসে, তুমি যা লিখতেছো, তুমি যা করতেছো এইটার ক্ষেত্রে যাতে স্যারের ফোকাসে আসে। তত্ত্বভিত্তিক নাকি অনুভূতি ভিত্তিক, এটা মাথায় রাখতে হবে। মানে তত্ত্বভিত্তিক নাকি বলছি কি অনুভূতি ভিত্তিক। তুমি সবসময় তত্ত্বভিত্তিক লিখার চেষ্টা করবা, তত্ত্বভিত্তিক লিখার চেষ্টা করবা রচনা, অনুভিত্তিকটা লিখো না। কারণ তত্ত্বভিত্তিক লিখলে কি হবে, তুমি অনেক তথ্য দিতে পারবা এবং এটা স্যাররা সবচেয়ে বেশি ফোকাস করে। এমন কথা তত্ত্বভিত্তিক কি আর অনুভূতি ভিত্তিক কি। ধরো হচ্ছে অনুভূতি ভিত্তিক হচ্ছে তোমাকে বললো হচ্ছে বর্ষাকাল নিয়ে একটা রচনা লেখার জন্য, বর্ষাকাল, তাহলে এই বর্ষাকাল হচ্ছে তোমার, এই বর্ষাকালে তুমি কি কি করছো, কি কি হয়েছে, এইরকম একটা অনুভূতি তোমার মধ্যে যা যা জাগ্রত হয়েছে এইগুলা নিয়ে। আর তোমাকে বললো যে তত্ত্বভিত্তিক, বলেছে দৈনন্দিন জীবনের বিজ্ঞান, বিজ্ঞান নিয়ে লেখার জন্য বলছে। এই বিজ্ঞান কিন্তু এই জায়গায় এসে এটা হচ্ছে তত্ত্বভিত্তিক, এটা হচ্ছে কি তত্ত্বভিত্তিক। তো তোমার এইটা মাথায় রাখতে হবে যে রচনা আসবে টোটাল 5টা আসবে, কয়টা আসে 5টা। এই 5টার মধ্যে তুমি দেখবা যে কোনটা তত্ত্বভিত্তিক আর কোনটা অনুভূতি ভিত্তিক। যেটা অনুভূতি ভিত্তিক সেটা তুমি অবশ্যই মাথায় রাখবা, যেটা অনুভূতি ভিত্তিক সেটা তুমি কি করবা অবশ্যই মাথায় রাখবা, আর যেটা তত্ত্বভিত্তিক এটা মাথায় রাখবা। লিখবা কোনটা, লিখবা হচ্ছে তত্ত্বভিত্তিকটা। আবার বলতেছি, কোন রচনা লিখবা তত্ত্বভিত্তিক যেটা আসবে এটা লিখবা। ভূমিকা, তারপর 12 থেকে 15টা পয়েন্ট লাগবে, মানে তোমার রচনা যত পয়েন্ট দিতে পারো 12 থেকে 15টা, সর্বনিম্ন 12 থেকে 15টা পয়েন্ট, সর্বনিম্ন কি 12 থেকে 15টা পয়েন্ট, মানে সর্বনিম্ন বললাম যে সবচেয়ে কম যে 12 থেকে 15টা পয়েন্ট দিতে। ডান লেখা ক্লিক করে ফোন রাখি দিয়ে চলে আসবে তারা। মানে তোমার ক্লাস কতক্ষণ লাগবে? তা আরো তো লাগবে মোটামুটি সেশন। তুমি যদি এমএন যদি আগে শেষ হয় দুইজন একসাথে তালা করে চাবি নিয়ে চলে আসবে, ক্যাম্পাসে থাকবে, আসে ফোন দিও। আচ্ছা, আপনি ক্যাম্পাসে থাকবেন। আর যদি আমার ক্লাস আগে শেষ হয় তাহলে আমি চলে যাব ইমরান তালামের একসাথে বের হবে দুইজন। ও আচ্ছা, আচ্ছা এবার দেখি তত্ত্ব বা তত্ত্ব অনুভূতি দুইটা মিলিয়ে লিখলে হবে না, তত্ত্ব অনুভূতি দুইটা থাকলে তো তত্ত্ব অনুভূতি দুইটা মিলিয়ে লিখবা। হ্যাঁ, এবার দেখি। আচ্ছা, কথা না বলি দেখো 12 থেকে
15টা পয়েন্ট, এটা সর্বনিম্ন বলছি, 12 থেকে 15টা পয়েন্ট সর্বনিম্ন। কিন্তু তুমি পয়েন্ট যত বেশি পয়েন্ট দিতে পারো, যত বেশি পয়েন্ট দিতে পারো, এটা একটু মাথায় রাখবা। প্রতি পয়েন্টেই বাংলা এবং সে প্রতিটা পয়েন্টে একটু বাংলা লেখার চেষ্টা করবা। তারপরে সে 14 থেকে 18 পৃষ্ঠা লিখবা। তুমি যদি পারো 20 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা সর্বনিম্ন। 14 থেকে 18 পৃষ্ঠা, 14 পৃষ্ঠা সর্বনিম্ন, সর্বোচ্চ 20 পৃষ্ঠা বা 14 থেকে 18 পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবে। আর 6-7 পৃষ্ঠা লিখলে তুমি যত চেষ্টাই করো বাংলাতে 20-20 পাবা না, মানে 20-এর মধ্যে 15-16 পাবা না, এটা মাথায় রাখবা। তারপরে সে উপসংহার। এবার দেখো আমি একটা তোমাকে রচনা একটা দেখাই তোমাকে, যে আসলেই তোমার এই প্রবন্ধ রচনাটা কি করা উচিত। এই যে দেখো, এই জায়গায় দেখো, প্রবন্ধ রচনা লেখার একটা ফরম্যাট এখানে দিয়ে দিলাম। বলছে বিবর্তনের সোপানে বেয়ে আসা সভ্যতা, সভ্যতা হচ্ছে মানব জাতির বুদ্ধি, মানে এটা হচ্ছে একটা ভূমিকা, এটা হচ্ছে একটা ভূমিকা। আমরা জাস্ট কম্পিউটার নিয়ে একটা প্রবন্ধ রচনা লিখতেছি, কম্পিউটার নিয়ে একটু দেখে থাকি কি নিয়ে লিখতেছি, কম্পিউটার নিয়ে। তো কম্পিউটার নিয়ে একটা প্রবন্ধ লিখতেছি, বিবর্তনের সোপানে বেয়ে আসা সভ্যতা, সভ্যতা হচ্ছে মানব জাতির বুদ্ধি, মেধা, অভিজ্ঞতা সমষ্টি। এক অন্ধকার পৃথিবী থেকে আলোর রাজ্যে বিজ্ঞানের নব নব অভিযান আজ মানুষকে কেবল বিস্মিত নয়, স্তম্ভিত করে। এক বিস্ময়ের গুড় কাটতে না কাটতেই মানুষের সামনে এসে দাঁড়ায় আরেক বিস্ময়। আমরা এখন সভ্যতার চরম উৎকর্ষণের কালে 21 শতকে উপনীত হয়েছে। এখন বিশ্ব চলছে বিজ্ঞানের জয় জয়কার। আধুনিক বিজ্ঞানের শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে কম্পিউটার। এই যে দেখো ভূমিকাটা, যে ব্যাপারটা, এই যে ভূমিকাটা লিখছে, এই ভূমিকাটা দেখলেই কিন্তু স্যার বলবে যে না, লেখাটা কি যথেষ্ট মার্জিত একটা লেখা। তো তোমাকে ভূমিকাটা এমন ভাবে লিখতে হবে যাতে স্যার ভূমিকা পড়েই আকৃষ্ট হয়ে যাচ্ছে, না ছেলেটা ভালো লিখছে। কারণ তোমাকে 15 থেকে 20 পৃষ্ঠা তোমার স্যার পয়রা দেখার সময় নাই, এত টাইম নেই যে তোমার 15 থেকে 20 পৃষ্ঠা পয়রা দেখবে যে তুমি কি লিখছে, এত টাইম নেই স্যারের হাতে। তো এর জন্য কি করতে হবে, এর জন্য তোমাকে এমন প্রথমেই বেশ কয়েকটা পয়েন্ট এমন ভাবে লিখতে হবে, আর পয়েন্টগুলো এমন ভাবে দিতে হবে যাতে অনেক বেশি পয়েন্ট থাকলে স্যার বলে যে না এই ছেলেটা ভালো পারে, এই মেয়েটা ভালো পারে, ঠিক আছে, পয়েন্ট দিচ্ছে অনেক বেশি, এটা মাথায় রাখবে। তো এই জায়গায় দেখো, এই যে ভূমিকাটা দিলাম, কম্পিউটার নিয়ে যে ভূমিকা দিলাম, তোমার কি মনে হয় 90% স্টুডেন্ট 10 পেজের বেশি লিখতে পারে না? কিন্তু 10 পেজের বেশি লিখতে পারে না, এটা তো বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে হবে বলো? তুমি 20 মার্কের জন্য যদি 10 পৃষ্ঠা না লিখতে পারো তাহলে হইল এটা? এবার দেখো এই যে পয়েন্ট দেখো, একটা কম্পিউটার লেখার জন্য আমরা 14টা পয়েন্ট দিলাম। কম্পিউটার শব্দের অর্থ, কম্পিউটার কি, আবিষ্কার ও প্রচলন, কম্পিউটারের গঠন, কম্পিউটারের কার্যকারিতা বা কার্যপ্রণালী, কম্পিউটারের বৈশিষ্ট্য, কম্পিউটারের বিভিন্ন আকার, কম্পিউটারের প্রকারভেদ, অবদান ও কর্মোক্তি, কম্পিউটারের গুরুত্ব প্রয়োজনীয়তা, শিক্ষাক্ষেত্রে কম্পিউটার, জনস্বাস্থ্যে কম্পিউটার, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কম্পিউটার। তারপরে তুমি উপসংহার দিলা, তারপরে তুমি কি দিলা, উপসংহার দিয়ে দিলা, শেষ। তো ওই জায়গায় তোমার পয়েন্ট যত বেশি দিতে পারো। ভাই এত বেশিটা লিখবো কি করে? এত বেশিটার জন্য প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে। সামনে টেস্ট পরীক্ষার জন্য আপাতত তুমি যেমন পারো এরকমই লিখো, কিন্তু এর পরবর্তীতে তুমি প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, দেখবে হয়ে যাবে। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, দেখবে হয়ে যাবে। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটিভাবে লিখার ফরম্যাট, প্রত্যেকটা লিখার একটা করে যে ফরম্যাট, এই ছিল আমাদের ফরম্যাট। আচ্ছা, এবার আমরা সাজেশনে যাই, যে আজকের যেটার জন্য তোমরা ক্লাসে আসছো, যে ভাই সাজেশনটা একটু দেন। হ্যাঁ, তো আমরা একটু সাজেশনে যদি যাই, আচ্ছা দেখো আমরা একটু সাজেশনে যাই, সাজেশনটা দেখি যে বাংলা যে আজকে যে সাজেশনটা তোমাদের, আচ্ছা টেস্ট পরীক্ষার জন্য মোটামুটি একটা সাজেশন আছে এখানে। বাংলা প্রথম পড়তো এবং দ্বিতীয় পড়তো, দুইটা মিলিয়ে সাজেশন দিয়েছি। তোমরা জাস্ট এই সাজেশনটাই যে শতভাগ কমন পড়বে ব্যাপারটা এরকম না, কিন্তু আল্লাহ যদি রহমত করে, আল্লাহ যদি তোমাদের মনে হয় যে আল্লাহ বর্ষা, এক কথাই আল্লাহ বর্ষা, আল্লাহ চাইলে অবশ্যই এই সাজেশন থেকেই কমন পড়বে। তবে আমি মনে করি বেশ কিছু কলেজে না, তোমার বাংলাদেশে যদি মনে করো যে ধরো আমি ধরলাম 10টা কলেজের মধ্যে 8টা কলেজেই আমার এই সাজেশন থেকে কমন আসবে ইনশাল্লাহ,
যদি আল্লাহ রহমত করে, ঠিক আছে। পরে দেখা গেল কমন আসছে না, তোমরা সবাই মনে করো যে দেখা যায় তোমরা সবাই তখন মনে করো যে বলা যায় ভাই কি দিলেন, কমন আসে নাই। কিন্তু আজকে যাদের পরীক্ষা ছিল বাংলা প্রথম পড়তে অনেকেরই পরীক্ষা ছিল, বাংলা দ্বিতীয় পড়তে পরীক্ষা ছিল, আমার এই সাজেশন থেকে ওদেরকে দিলাম, দেখলাম যে ওদের হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ ওদের কমন আসছে বাংলা প্রথম পড়তে এবং দ্বিতীয় পড়তে সাজেশন থেকে। তো আশা করি এই সাজেশন থেকে তোমাদেরও কমন আসবে। আচ্ছা সবাই রেডি? সাজেশন দিয়ে দেবো, সবাই কি রেডি? তোমরা যারা হচ্ছে আমাদের পেড কোর্সের না, তোমরা জাস্ট একটু অ্যাসেস নেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ সবাই কি রেডি? সবাই রেডি? স্টার্ট করব? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। রেডি ভাইয়া, রেডি, ওকে ডান। আচ্ছা যদি আল্লাহ রহমত করে তাহলে আশা করি এই সাজেশন থেকে কমন আসবে। হ্যাঁ রেডি। আচ্ছা তোমাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা আমাদের FRB 4.0 কোর্সের স্টুডেন্ট, আমি যদি মন থেকে বলি বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে 12টা গল্প 12টা কবিতা আছে, এর মধ্যে 2টা নাটক, মানে একটা নাটক একটা উপন্যাস আছে। ওইগুলোতে তোমাদের সৃজনশীল যা আসবে বা তোমাদের MCQ যা আসবে, আমি FRB 4.0 কোর্সে যখন ক্লাস নেব, আশা করি ACC ফাইনাল বেসের জন্য, মানে ACC ফাইনাল যখন পরীক্ষা হবে প্রত্যেকটা বোর্ডে আমার ক্লাসগুলো থেকে আল্লাহ যদি রহমত করে তাহলে কমন আসবে, এতটুকু আমি শিওর। আচ্ছা তো সবাই রেডি? তোমরা চাইলে একটু ক্লাসটা সবাই আরও একটু শেয়ার করে দিতে পারো। আর আমাদের FRB 4.0 কোর্সে কিন্তু এখনো ভর্তি চলতেছে, 12ই জানুয়ারি ক্লাস শুরু হবে। তোমরা যারা মনে করো যে পরে চিন্তা করতেছো যে হ্যাঁ টেস্ট পরীক্ষা দিয়ে ভর্তি হবে, তোমরা চাইলে এখন ভর্তি হয়ে যাও, কারণ শুরু দিকে ক্লাসগুলো না করলে পরে দেখবো যে লাইভ ক্লাস করতে মনে করতে তোমার একটা হজবরল হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা এবার দেখি তো প্রথমে হচ্ছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আমরা কি কি পড়ব? কবিতা। বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে কি কি কবিতা পড়বো? যদি বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে যদি একটু দেখি যে কি কি কবিতা পড়বো, দেখো সাজেশনটা একটু বিশ্লেষণ করে আমি যদি বলি যে এই যে ভাইয়া একটু দ্রুত দেন, হ্যাঁ একটু দ্রুত দিচ্ছি, ঠিক আছে। সাজেশনটার ক্ষেত্রে আমি যদি একটু বিশ্লেষণ করে কথা বলবো, দেখো কবিতার ক্ষেত্রে এই যে দেখো এই জায়গায় নতুন যেগুলা অ্যাড করছে যে প্রতিদান, বিদ্রোহী, পদ্মা, প্রত্যাবর্তনের লজ্জা, 18 বছর বয়স, তুমি এই প্রত্যাবর্তনের লজ্জা না পড়ে সুচেতনা পড়বা, সুচেতনা, সুচেতনা, হ্যাঁ সুচেতনাটা পড়বা। আচ্ছা এবার দেখো এই জায়গায় যেগুলো দিলাম 6টা কবিতা দিলাম, বিভীষণপতি মেঘনাদ, সোনাতুরী, প্রতিদান, বিদ্রোহী, পদ্মা, প্রত্যাবর্তনের লজ্জা। তোমার সৃজনশীল আসবে 3টা, সৃজনশীল আসবে কয়টা? 3টা। কবিতা থেকে সৃজনশীল আসবে কয়টা? কবিতা থেকে সৃজনশীল আসবে 3টা। তোমাকে উত্তর করতে হবে কয়টা? 2টা। উত্তর করতে হবে কয়টা? 2টা। তারপরে দিয়ে দিলাম তাহারই পরে মনে ফেব্রুয়ারি 1969 আমি কিংবদন্তির কথা বলছি। এবার দেখো তোমার কলেজে আমি তোমারে একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনো, এখন একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনো, কারণ না হয় দেখা যাবে সাজেশনের ক্ষেত্রে তুমি হজবর লেখা লাগাই ফেলবা, তো হজবর লাগানো যাবে না, জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনো। ব্যাপারটা হচ্ছে তোমার কলেজে যদি টেস্ট পরীক্ষায় প্রি টেস্ট পরীক্ষা যেগুলো দিচ্ছে এগুলো একটু খেয়াল করবা যে আসলে কোনগুলোতে প্রশ্ন করছে। কথা আছে স্যারের এইটা আছে, স্যাররা মনে করছে কুইশন করতে করতে মনে করছে যে গল্প কবিতাগুলো নতুন যে গল্প কবিতাগুলো পুরাতন যেগুলো আছে এগুলো থেকে কুইশন করতে করতে স্যাররা অনেকবার কুইশন করছে। একজন তোমাকে একটু বৈচিত্র্য আনার জন্য প্রশ্নগুলো এইগুলো থেকে কুইশন করতে পারে, অথবা এইগুলা ফোকাস করতে পারে যে তাহারই পরে মানে ফেব্রুয়ারি 1970 আমি কিংবদন্তির কথা বলছি। এই যে 3টা দিলাম এই 3টা থেকে বস করতে পারবে, অথবা এইগুলো থেকে বস, মানে সৃজনশীলের ক্ষেত্রে তুমি জাস্ট এইগুলো একটু দেখা যাবে, মানে চোখ বোলাই যাবে এইগুলা। তুমি যদি সৃজনশীলের ক্ষেত্রে এগুলো একটু চোখ বোলাই যাও তাহলে আশা করি মনে করো যে আশা করি তোমার এইটা থেকে আসবে, মানে সৃজনশীলের ক্ষেত্রে এইগুলো একটু চোখ বোলাই যাবা, কবিতার ক্ষেত্রে এইগুলো একটু চোখ বোলাই যাবা। যেগুলো বললাম এগুলা পারি, এগুলো পারলে তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, পারলে তো আলহামদুলিল্লাহ, আর একটু বেশি দেখে যাবো যাতে এগুলো থেকে ভালো সৃজনশীল লিখতে পারো। দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা হবে, আমি দ্বিতীয় পর্যায়ে সাজেশন দিব, ঠিক আছে, দিব না দেবে ওটা এরকম না, তো এইগুলো একটু দেখে যাবা কেমন। আর গল্পের ক্ষেত্রে দেখবা আছে অপরিচিতা, বিলাসী, অর্ধাঙ্গিনী, যৌবনের গান, কপিল দাস মোহন শেষ কাজ, রেইনকোট। গল্পের ক্ষেত্রে এই জায়গায় 6টা গল্প দিলাম, তারপর আছে জীবনবৃক্ষ, মাসিপিসি, নেকলেস, জীবনবৃক্ষ, মাসিপিসি, নেকলেস। তো এই জায়গায় এই গল্পগুলো একটা দেখবে যে অপরিচিতা, বিলাসী, অর্ধাঙ্গিনী, যৌবনের গান, কপিল দাস মোহন শেষ কাজ, রেইনকোট, অথবা জীবনবৃক্ষ, মাসিপিসি ও নেকলেস, যেগুলো বললাম এইগুলো একটু দেখবা, এগুলো একটু দেখবা। হ্যাঁ 2টা পড়লেই হবে, 2টা পড়লেও হবে, হবে না কেন? আচ্ছা তো এইগুলো একটু দেখবা কেমন, এইগুলো একটু দেখবা। এবার কথা হচ্ছে তোমাদের পরীক্ষা দিয়ে গতকাল যাদের পরীক্ষা থাকবে, মানে আগামীকাল যাদের পরীক্ষা থাকবে, তোমরা একটু
হৃদয় বেঁকে এসে বলবা যে বাংলা ফার্স্ট পার্ট যে সাজেশনটা দিলাম, মানে আমি নিজে একটু অ্যানালাইসিস করতে চাই যে আসলে আমার সাজেশন থেকে কত পার্সেন্ট কমন আসছে, যাতে তোমাদের ফাইনাল এইচএসসিতে 26-এর জন্য ফাইনালে যাতে একটা সাজেশন তৈরি করলে মোটামুটি তোমাদের ওই সাজেশনতে শতভাগ কমন আসে। এর জন্য তোমরা আমাকে সবাই একটু ইনবক্সে জানাবা যে ভাইয়া আপনার সাজেশন থেকে এইগুলা কমন আসছে বাংলা পথে পড়তে, যাদের পরীক্ষা আছে তোমরা সবাই একটু জানাবা কেমন। যদি কমন নাও আসে তাহলেও বলবা যে ভাই আপনার সাজেশন থেকে এই জায়গাগুলোতে তো কমন আসে নাই, ঠিক আছে, সৃজনশীল আমাদের কমন আসে নাই। আর যদি সৃজনশীল আমার এই সাজেশন থেকে কমন আসে তাহলে আমার একটু জানাবা, ঠিক আছে, তোমাদের কাছে এটা অনুরোধ। ভাই নাটক আর উপন্যাসে কি হবে? আরে ভাই নাটক উপন্যাস দুইটাই তো পড়তে হবে। নাটক উপন্যাস তো কোয়েশ্চেন থাকবেই, নাটক থেকে একটা কোয়েশ্চেন থাকবে, উপন্যাস থেকে একটা কোয়েশ্চেন থাকবেই মাস্ট। মানে নাটক উপন্যাসের কি আর সাজেশন দেবে বলো ভাই? সবগুলো বলে ফেলেন। আরে 12টা 24টা আছে, 24টা বলছি এখানে, 12টা বলছি, 24টা মধ্যে 12টা বললাম। বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ দিবেন না? না ভাই, এমসিকিউ যদি এখন দেই, ঠিক আছে, এমসিকিউ তো হিউজ দিতে হবে, ঠিক আছে না, এমসিকিউ দেবো না। হ্যাঁ আচ্ছা, এবার দেখি, এবার সে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে দেখো, ব্যাকরণের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের ক্ষেত্রে এই যে দেখো 1 নং প্রশ্নে কিন্তু কতে আসে এবং হচ্ছে খতে আসে অথবা দিয়ে। তো আমি অথবাটা দেই নাই, কারণ হচ্ছে অথবাটা দিলে হচ্ছে মনে করছে অনেকগুলা টপিক দিতে হবে, এর জন্য আমি অনেকগুলো টপিক দিয়ে নাই, অথবাটা দিই না। জাস্ট 1 নম্বরে একটু দেখবা, 1 নং প্রশ্নের ক্ষেত্রে দেখবা ষড় এ ব আর হচ্ছে ম জফলার উচ্চারণ, ঠিক আছে, এগুলো একটা দেখবা। ষড়ধ্বনির উচ্চারণ বা এধ্বনির উচ্চারণ দেখবা, বফলা মফলা জফলা, এগুলো উচ্চারণগুলো একটা দেখবা। জফলাটা দেখতে হবে না, জাস্ট হচ্ছে তুমি মফলা এ ষড় বফলা, অথবা যদি তোমার কষ্ট হয় বেশি তাহলে ষড়ধ্বনি আর এধ্বনির উচ্চারণ দুইটা একটু দেখবা, ঠিক আছে। মানে এখানে যা বললাম এগুলো একটু দেখবা, এগুলো একটু দেখবা তাইলে হবে। ভাই সাহিত্যের খেলা গুরুত্বপূর্ণ না? সাহিত্যের খেলা গুরুত্বপূর্ণ রে ভাই, সাহিত্যের খেলা গুরুত্বপূর্ণ না ব্যাপারটা এরকম না, কিন্তু সাহিত্যের খেলা আমার সাজেশনে রাখি নাই, ঠিক আছে, সাহিত্যের খেলা আমার সাজেশনে রাখি নাই, বুঝছো? আচ্ছা ভাই, এইগুলো কি ফাইনালের জন্য? ফাইনালের জন্য FRB 4.0 কোর্সে আমরা সাজেশন নতুন করে দিব, ঠিক আছে। জানুয়ারির 15 তারিখ পরীক্ষা থাক, ফেব্রুয়ারিতে থাক, সমস্যা নেই, এইটা তোমার টেস্ট পরীক্ষার জন্য পড়বা। আচ্ছা 1 নং প্রশ্নে এগুলো একটু দেখবা। আচ্ছা এবার দেখি 2 নং প্রশ্নে দেখি, 2 নং প্রশ্ন, 2 নং এর ক্ষেত্রে দেখো একই প্রশ্ন ঘুরায় পেছায় আসতে পারে, একটাই প্রশ্ন বারবার অনেকভাবে আসতে পারে, এইটাছে সবগুলো অথবা লিখবো, সবগুলো অথবা লিখতে পারো, সমস্যা নেই, কিন্তু আমি অথবাদের সাজেশন দিই নাই, কারণ অথবাদের সাজেশন দিতে গেলে অনেকগুলো হিউজ দিতে হবে। ভাই পিডিএফটা দিয়ে একটু, পিডিএফটা পাবা মারুফ, সমস্যা নেই, তুমি FRB 4.0 কাছে আসছো না ভাই। ঋতুপর্ণ কবিতাটাকে গুরুত্বপূর্ণ না? আরে গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যেগুলো দিছি এইগুলো দেখবা, ঠিক আছে, গুরুত্বপূর্ণ সবগুলাই, কিন্তু আমি যেগুলো দিছি এইগুলো দেখো, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এবার দেখো বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে দেখো একই কুইশন কিন্তু একটাই, ঠিক আছে, কিন্তু এই কুইশনটাই ঘুরায় পেছে 5 ভাবে আসতে পারে। তো এর জন্য কুইশনটা একটা কুইশনই ঘুরায় পেছে 5 ভাবে দিচ্ছি, একই কুইশন কি ঘুরায় পেছে কি 5 ভাবে দিচ্ছি, একই কুইশন 5 ভাবে ঘুরায় পেছে দিচ্ছি, যেহেতু একই কুইশন 5 ভাবে, মানে একটা কুইশন পড়লে তুমি লিখতে পারবা, ঠিক আছে। 2 নম্বরের ক্ষেত্রে এইগুলো একটু জাস্ট একটু ভালো করে দেখবে তাইলেই হবে। এসএস নেওয়া কমপ্লিট, এসএস নিছো এটা? ওকে আচ্ছা, এরপর দেখি এগুলো কি ফাইনালের জন্য? না, এগুলো হচ্ছে টেস্ট এক্সামের জন্য। ফাইনালের জন্য আলাদা আবার সাজেশন দিব, ঠিক আছে, ফাইনাল পরীক্ষার আগে আবার সাজেশন দিব। আচ্ছা এসএস নেওয়া কমপ্লিট, এরপরে যাই, এরপর আছে 3 নং প্রশ্নের উত্তর। 3 নং-এ যাহা বলছি তাহাই দেখবা যে আল্লাহ বর্ষা ব্যাকরণের শব্দ সম্বন্ধে তুমি বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ আর আবেগ, এই 4টা শব্দ পড়ো ব্যাকরণ শব্দ শ্রেণীর ক্ষেত্রে। ব্যাক আকারে যে প্রশ্নগুলো আছে না, এই 4টা পড়ে এই 4টায় আসবে, এই 4টা প্রশ্ন পরে 4টায় আসবে। কি বলছি? বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ আর আবেগ, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়াপদ আর কি বলছি আবেগ। ভাই এগুলো কি পিডিএফ পাবো? এগুলো পিডিএফ পাবা না রে ভাই, এগুলো পিডিএফ শুধু পাবে সে, এগুলো পিডিএফ পাবে শুধু কে পাবে? সে যারা FRB 4.0 কোর্সে আছে, আর হচ্ছে যারা আমাদের 1 শট MCQতে আছে, আর হচ্ছে যারা বেসিক টু অ্যাডভান্স 5.0 কোর্সে আছে, এরা পাবা। সঠিক বানান লিখো, হ্যাঁ এটাও পারো, সঠিক বানান সমস্যা নেই।
আচ্ছা, তো এইগুলো দেখবো 4 নঙ্গে উপসর্গ সমাস আসে, কিন্তু তুমি এই কোয়েশনটা একটু দেখে দেয়, উপসর্গের শ্রেণী বিভাগ ও প্রয়োজনীয়তা, এই কোয়েশনটা দেখে দেয়, এই কোয়েশনটাই আসবে ইনশাল্লাহ। আচ্ছা, কি বলছি, উপসর্গের শ্রেণী বিভাগ ও প্রয়োজনীয়তা, এইটা একটু দেখে দেয়, আল্লাহ ভরসা। আচ্ছা, এরপর দেখি, এরপর 5 নঙের ক্ষেত্রে বরাবরই আমি যে 3টা কোয়েশনের কথা বলি, এই 3টা কোয়েশন দেখে দেয়। বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো, অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগের উদাহরণ আলোচনা করো, একটি সার্থক বাক্যে কি কি গুণ থাকা প্রয়োজন গুণ সময় আলোচনা করো। এই কোয়েশনগুলো একটু দেখে দেবা তুমি। 5 নঙে জাস্ট এই কোয়েশনগুলো একটু দেখে দেবা, আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ, ওয়ান শট এমসিকিউ বেসে থাকলেও তুমি পাবা এটা পিডিএফটা, ঠিক আছে। আচ্ছা, আমরা সমাস পড়ে যাই। হ্যাঁ, সমাস আমি নিজেই ক্লাস নিয়েছি অনেকগুলা। আচ্ছা, এবার দেখো একটু নির্মিত অংশের সাজেশন যদি আমরা একটু দেখি, নির্মিত অংশের সাজেশন যেটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেখি নির্মিত অংশের সাজেশনটা একটু দেখি। আচ্ছা, অথবাগুলো সাজেশন এই জায়গায় তুমি পাবা না, অথবাগুলো সাজেশন আমরা প্রাইভেট গ্রুপে দিব ইনশাল্লাহ। আচ্ছা, নির্মিত অংশের ক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে 7 নং প্রশ্ন। 7 নং প্রশ্ন হচ্ছে 10 মার্ক। 10 মার্কে তোমার পারিভাষিক শব্দ আসে। এই জায়গায় দেখো একটা কথা, দেখো একটা কথা একটু ভালো করে শুনে রাখি, তুমি মাথায় রাখবা যে 25 বোর্ড, 24, 23 এই 3 বোর্ডের কোয়েশন পড়বা, তাহলে পারিভাষিক শব্দ কমন পাবা। 25, 24, 23, 25, 24, 23, 25, 24, 23, 25, 24, 23, 25, 24, 23। পারিভাষিক শব্দের ক্ষেত্রে কি করবা? পারিভাষিক শব্দ 25, 24, 23 এই 3টা দেখবা, 25ও দেখবা, 24ও দেখবা, 23ও দেখবা, এই 3টা দেখবা। এখানে যা আছে এগুলোতে পড়বে, পাশাপাশি 25, 24, 23 এগুলো বোর্ডগুলো দেখবা। বুঝছি কথা, যে পারিভাষিক শব্দ 25, 24, 23 তো দেখবাই বোর্ড, প্লাস পাশাপাশি প্রত্যেকটা সাজেশনে 25, 24, 23 দেখবা বোর্ডের, আর বাকি এগুলো একটু দেখবা, তাইলে হবে। এখানে যেগুলো আছে সবাই একটা অ্যাসেস নিয়ে নাও। হ্যাঁ মারুফ, তোমাকে যেগুলো দিচ্ছে এগুলো সেম। আচ্ছা, এরপর দেখি, অ্যাসেস নেওয়া হয়ে গেলে এরপর দেখি, এরপর দেখো অনুবাদ দিছে এখানে। হ্যাঁ, 11টা অনুবাদ দিছি, তুমি অথবা দিয়ে লিখতে পারো, তুমি চাইলে অনুবাদ লিখতে পারো, চাইলে এটা লিখতে পারো, চাইলে অনুবাদও লিখতে পারো, আবার চাইলে কি এই জায়গায় যেটা করছি এই জায়গাটা তুমি লিখতে পারো, মানে দুইটা তো যে কোনো একটা লিখতে পারো, দুইটা তো যে কোনো একটা লিখতে পারো। আচ্ছা, এসএস নাও কমপ্লিট। আচ্ছা, এরপর দেখি তাহলে, তো এইগুলা এই অনুবাদগুলো একটু দেখে যাবা, এই অনুবাদগুলো একটু দেখে যাবা, তাইলে হবে। এরপর দেখি, এরপর হচ্ছে 8 নং প্রশ্নের উত্তর, যেটা হচ্ছে মার্ক হচ্ছে 10, যেটা হচ্ছে দিনলিপি, যেটা হচ্ছে দিনলিপি। এই দিনলিপির ক্ষেত্রে দিছি পরীক্ষার আগের রাতের প্রস্তুতির অভিজ্ঞতা বা পরীক্ষা শেষের অভিজ্ঞতা, অনুভূতি। লঞ্চ ডুবির ঘটনা বর্ণনা করে দিনলিপি। ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা, শিক্ষা সফরের অভিজ্ঞতা। তারপর লিখছি বইমেলায় ঘুরে আসার অভিজ্ঞতা বর্ণনা করে একটা দিনলিপি। বন্ধুদের জন্মদিন উদযাপন উপযোগী সম্পর্কে দিনলিপি। কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা দিনলিপি। বাংলা নববর্ষ উদযাপন দিনলিপি। এই রিটেনটা তুমি একেবারে তোমার ফাইনাল পর্যন্ত দেখতে পারো, ইনশাল্লাহ এটা থেকে আসবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার, তারপরে তথ্য প্রযুক্তি, তারপরে বার্ষিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণনায় এই দিনলিপিগুলো একটা দেখবা। তোমার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন কি কি করণীয়, এটা নিয়ে তুমি একটা দিনলিপি দেখে যাবা। এরপর সে প্রতিবেদন, ভয়াবহ সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে একটা প্রতিবেদন। ইন্টারনেট, ফেসবুকে আবার সুফল কুফল সম্পর্কে প্রতিবেদন। খাদ্য ভেজালের ও তাদের প্রতিকার বিষয়ে প্রতিবেদন। তার হচ্ছে দ্রব্যমূল্যের উদ্যোগতি ও প্রতিকারের উপায় সম্পর্কে প্রতিবেদন। তোমার শহরে যানজটের সমস্যার উপর একটা প্রতিবেদন। তোমার কলেজের গ্রন্থাগার সম্পর্কে অনুসন্ধানীমূলক প্রতিবেদন। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড় পর তোমার এলাকায় গৃহীত পুনর্বাসের কাজ সম্পর্কে একটা প্রতিবেদন। টোটাল এই জায়গায় যেগুলো আছে মাদক বিরোধী অভিযান সম্পর্কে প্রতিবেদন।
তারপর হচ্ছে বইমেলা সম্পর্কে প্রতিবেদন, নববর্ষ উদযাপন, ক্রিয়া প্রতিযোগিতা বর্ণনা দিয়ে প্রতিবেদন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি সম্পর্কে প্রতিবেদন, 21শে ফেব্রুয়ারি বা 25শে মার্চ অথবা 16ই ডিসেম্বর উদযাপন উপলক্ষে প্রতিবেদন। আচ্ছা, এইগুলা একটু প্রতিবেদনগুলো একটু দেখে যাবা। তারপরে বৈদ্যুতিক চিঠি, এই জায়গায় যেগুলো দিলাম, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটা ইমেল লিখো, অথবা বন্ধুর পিতা বা মাতার মৃত্যুতে সান্ত্বনা জানিয়ে একটা ইমেল লেখো, পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানিয়ে একটা ইমেল লেখো, অথবা এসে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেল, অথবা ইন্টারনেট, ফেসবুক, মোবাইল ফোন ব্যবহারের সুফল কুফল, জরুরি রক্তের প্রয়োজন, তোমার ভাই বা বন্ধুকে মাদকাসক্তির কুফল সম্পর্কে জানানোর জন্য। তারপরে তোমার শিক্ষকের কাছে পড়াশোনা সম্পর্কিত পরামর্শ, তারপরে কলেজ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বা দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়ে প্রতিবেদন। বুঝতে পারছি? এই প্রতিবেদনগুলো একটু দেখবা, মানে চিঠিগুলো। তারপরে আবেদনপত্রের ক্ষেত্রে এখানে যেগুলো বললাম, যে বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব রক্ষক, ম্যানেজার বা অফিসার পদ, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অথবা তোমার কলেজে লাইব্রেরি বা ক্যান্টিন স্থাপন, বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অথবা ছুটির চেয়ে, তারপরে তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার বা প্রাথমিক বা মাধ্যমিক সহকারী পদে শিক্ষালাভ বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অনুমতি চেয়ে, বা পাবলিক পরীক্ষার নকল বন্ধ করার উপলক্ষে। এইগুলো একটু প্রতিবেদন, এইগুলো একটু আবেদনপত্রগুলো একটু দেখে যাবা। এরপরে 10 নংয়ের ক্ষেত্রে যেগুলো দিলাম সারাংশে, সময় স্রোত, মাতৃস্নেহ তুলনা নেই, অভাব আছে বলিয়া, তার বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, তার বিক্ষে দিকে তাকালেই জীবনের মানুষের সুখ সুন্দর দেখিয়া আজকে দুনিয়াটা আশ্চর্য অর্থের। তারপরে মানে যেগুলো দিছি এগুলো একটু দেখবা। বাপ সম্প্রসারণের ক্ষেত্রে এইগুলো যেগুলো দিছি, শিক্ষা জাতির মেরুদণ্ড, পরিশ্রম সহযোগের প্রসূতি, ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময়, দুর্জন বিদ্যা হলে পরিতর্য, সুশিক্ষিত লোকের মাতৃ স্বশিক্ষিত, সাহিত্য জাতি দর্শন স্বরূপ, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, কীর্তিমানের মৃত্যু নেই, স্বাধীনতা অর্জনের স্বাধীনতা রক্ষা করা কঠিন, সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। তারপরে এখানে যেগুলো আছে জাস্ট এইগুলো একটু দেখে যাবা। এবার দেখো সংলাপের ক্ষেত্রে এখানে বেশ কিছু দিয়েছি সংলাপ। দেখো সংলাপের ক্ষেত্রে যেগুলো বললাম, এই জায়গায় এই সংলাপগুলো একটু দেখবা। আচ্ছা, এরপর দেখি সংলাপ। হ্যাঁ, এই যে এখানে যে সংলাপগুলো দিয়েছি এগুলো একটু দেখবা। হ্যাঁ, তাহলে হবে। এই যে সংলাপগুলো দিলাম, সবাই একটু এসএস নিয়ে নাও। হ্যাঁ, কারণ যারা আমাদের পেড কোর্সে আসো তোমরা তো পাবা, আর বাকিরা তো মনে করো যে পাইতেছো না, যার ফলে একটু এসএস নিয়ে নাও, তাহলে হবে। এরপর হচ্ছে তোমার সংলাপের কুদে গল্প, জাস্ট এই কুদে গল্পগুলো একটু দেখবা। এখানে যেগুলো আছে এগুলো, অথবা যেগুলো আছে তোমার ইচ্ছা, সবগুলো তো দেখতে হচ্ছে না, তুমি যে কোনো দুইটা যে কোনো একটা দেখতে পারো, তাহলে হবে। এরপর এই যে প্রবন্ধ রচনার ক্ষেত্রে একটু ব্যাপারটা দেখি, যেহেতু এটা 20টা মার্ক, এখানে একটু দেখি। হ্যাঁ, এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে একটু দেখি এখানে দেখো প্রবন্ধ রচনা, প্রথম যে 5টা প্রবন্ধ রচনা দিছি, কৃষিকাজে বিজ্ঞান, বাংলাদেশের পর্যটন, কম্পিউটার, ইন্টারনেট, অধ্যাবসায়, স্বদেশপ্রেম, তারপরে এখান থেকে চলে আসছে। অথবা পরের 5টা পড়তে পারো, পরের 5টা থেকে যে কোনো একটা চলে আসছে। তুমি এইখানে জাস্ট একটা প্রবন্ধ দেখবা, সেটা হচ্ছে তৈরি পোশাক। হ্যাঁ, তৈরি পোশাক সম্পর্কে, অর্থাৎ আমাদের যে গার্মেন্টস শিল্প আছে, এই গার্মেন্টস শিল্প সম্পর্কে একটু দেখে যাবা তোমরা। আমাদের যে গার্মেন্টস শিল্প আছে, এই গার্মেন্টস শিল্প সম্পর্কে তোমরা একটু দেখে যাবা, তাইলে হবে। আমাদের গার্মেন্টস শিল্প যেটা আছে এটা সম্পর্কে তোমরা সবাই একটু দেখে যাবা, সবাই। তারপর দেখো এইখানে যে প্রবন্ধ রচনাগুলো দিছি, এগুলো ফাইনাল সাজেশন পর্যন্ত প্রবন্ধ। তোমরা জাস্ট এই প্রবন্ধ, কেউ যদি প্রথম 5টা পড়ে যায় তাহলেও কমন পড়বে, কেউ যদি পরের 5টা করে যায় 6 থেকে 10 পর্যন্ত পড়ে যায় তাহলেও কমন পড়বে আশা করি। তোমরা এই যে 21শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃ দিবস, এটা তেমন গুরুত্বপূর্ণ না, তোমরা একটু এই জায়গায় জুলাই 24 আন্দোলনটা একটু দেখবা। জুলাই 24 আন্দোলন, হ্যাঁ, জুলাই আন্দোলন যেটা আছে, জুলাই 2024 যে আন্দোলনটা আছে, এই আন্দোলনটা একটু দেখবা, তাইলে হবে। তো যে যে কথাগুলো বললাম এগুলো একটু দেখবা। আচ্ছা, তোমাদের যেটা বললাম দিনলিপি তো দিলাম। হ্যাঁ, দিনলিপি তো দিয়ে দিলাম, সবগুলোই তো দিলাম। আচ্ছা, তো তোমাদের যাহা বললাম, যেগুলা বললাম এইগুলো সবগুলো একটু দেখে যাবা, মানে তোমরা একটু দেখে যাবা। আশা করি এইগুলা থেকে আসবে, এইগুলো থেকে আসবে। মানে একেবারে টোটাল সবগুলোই সাজেশন দেওয়ার চেষ্টা করলাম, তোমরা এই সবগুলো সাজেশন একটু দেখো, মানে পরীক্ষার আগে রাতে একটু চোখ বোলা যায়, তাইলে তুমি মনে করছো এগুলো পাওয়া যাবে ইনশাল্লাহ। সবগুলো একটু দেখে যায় তাইলেই হবে, ঠিক আছে। ব্যাপারটা আছে পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া হবে না, ফাঁকিবাজি করা যাবে না, ফাঁকিবাজি করলে কোনো কিছু হবে না, ফাঁকিবাজি না করে পড়াশোনা করে দিতে হবে, পড়াশোনা করে দিলে আলহামদুলিল্লাহ পারবা, ঠিক আছে। আর আরেকটা কথা আছে, তোমরা যারা আমাদের FRB 4.0 করছে, তোমরা অনেকেই আছো, আমি মনে করি অনেকেই আছো যারা এখানে
টেস্ট পরীক্ষার পরে ভর্তি হতে যাচ্ছে, কিন্তু আমাদের ক্লাস শুরু হবে 12ই জানুয়ারি। দেখা যাবে আমাদের 12ই জানুয়ারি যে ক্লাস শুরু হয়, হৃদয় ভাইয়ের ক্লাস হয়ে যাবে 2-3টা। 12ই জানুয়ারি প্রথম ক্লাসটা হয়তো হৃদয় ভাইয়ের ক্লাস দিয়ে শুরু হতে পারে। তো ওই জায়গায় থেকে মনে করছে ক্লাসগুলোতে যাতে প্রথম ক্লাসগুলোতে অ্যাটেন্ড করলে দেখবো যে মানে যে না হয় মনে করছে একটা সিরিয়াল পাবে না। তো তোমরা যারা এখনো আমাদের কোর্সে ভর্তি দ্বিধাদ্বন্দ্বে আসো, তোমরা FRB 4.0 কোর্সে ভর্তি হয়ে যাও, মানে সর্বোচ্চটা পাবে এতটুকু শিওর। কারণ হচ্ছে আমাদের FRB 4.0 কোর্সে এবার এমন কিছু নাই যে মানবিক স্টুডেন্টদের জন্য আমরা রাখি নাই, সব কিছু রাখছি। যেহেতু সব কিছু রাখছি, ভর্তি হয়ে যাও, সেরাটা পাবা এতটুকু শিওর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আজকে আর দেরি না করি, কারণ হচ্ছে তোমাদের যেহেতু সামনে আগামীকালকেই মনে পরীক্ষা আছে অনেকেরই, আগামীকালকেও তো অনেকেরই পরীক্ষা আছে। তোমরা সবাই পরীক্ষায় ভালো করো। আর হচ্ছে কথা হচ্ছে আমার সাজেশন থেকে যদি কমন আসে তাহলে ভাইয়াকে একটু ইনবক্সে জানাই, ঠিক আছে? এসএস নিতে পারি নাই, কোনটা নিতে পারে নাই এসএস? আচ্ছা, যারা এসএস নিতে পারে নাই সবার জন্য একটু একটু আবার যদি রিপিট করি। আচ্ছা, এটা হচ্ছে প্রবন্ধ রচনা। এটা হচ্ছে প্রবন্ধ রচনা। আমি 5 সেকেন্ড পর্যন্ত কথা বলি। ভাই রচনা কয় পৃষ্ঠা লিখবো আগে বলে দিচ্ছি, তুমি 14 থেকে 18 পৃষ্ঠা লেখার চেষ্টা করবো রচনা। এই যে এসএস নিয়ে নাও এবার, ঠিক আছে? সবাই একটু এসএস নিয়ে নাও। হ্যাঁ, এটা হচ্ছে প্রবন্ধ রচনা। দেন হচ্ছে তোমার এটা হচ্ছে কুদে গল্প। কুদে গল্প কি কুদে গল্প হইল? আচ্ছা, কুদে গল্প হয়ে গেছে। এবার যাই, এবার হচ্ছে এটা হচ্ছে তোমার সংলাপ। এখানে সংলাপ আছে, তারপর উপরে আবার যাব। সংলাপ কি সংলাপ হইল? ওইদিকে ক্লাস হচ্ছে ভাই। আচ্ছা, সংলাপ হইলে এবার দেখি, এই যে এখানে আছে আর কয়েকটা সংলাপ। কি সংলাপ হইল? ওকে, ডান। সংলাপ হয়ে গেলে এবার যাই। এবার হচ্ছে ভাব সম্প্রসারণ। এখানে 3টা আছে। রচনা 14 থেকে 18 পৃষ্ঠা লিখবো। আচ্ছা, ভাব সম্প্রসারণ হয়েছে গেলে 3টা। এবার এইদিকে আছে। ওকে, ডান। ভাব সম্প্রসারণ ডান। এরপর দেখি, এরপর আছে তোমার সারাংশ। এখানে আছে বেশ কয়েকটা সারাংশ। অনেকগুলো দেওয়ার কারণ আছে তোমার এটা যাতে ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমরা পড়তে পারো, এর জন্য। আচ্ছা, সারাংশ শেষ। এবার দেখো এইদিকে আর কয়েকটা সারাংশ। এই যে সারাংশ তো দিলাম। আচ্ছা, সারাংশ শেষ। এবার দেখি, এবার হচ্ছে আবেদন পড়তো। এই যে 9টা আবেদন পড়তো। আচ্ছা, 9টা আবেদন পড়তো নেওয়া শেষ। আচ্ছা, এবার দেখি, এবার হচ্ছে যা বৈদ্যুতিক চিঠি। ভাই বললো আমাকে অফ করে চলে যাওয়ার জন্য, ওইগুলো বন্ধ করে রেখে চলে যাওয়ার জন্য বলছে। আচ্ছা, এরপর দেখি, এরপর এই যে এটা হচ্ছে প্রতিবেদন। আচ্ছা, প্রতিবেদন নেওয়া শেষ। এইদিকে তার সামনে যাই, এদিকে আর কয়েকটা আছে প্রতিবেদন। আচ্ছা, এরপর দেখি, এরপর আছে তোমার এই যে যারা দিনলিপি চাইছিলাম, এদিকে আছে কয়েকটা দিনলিপি। আচ্ছা, এবার এইদিকে আছে আর কয়েকটা দিনলিপি। ডান। আচ্ছা, এবার হচ্ছে এই জায়গায় এসে তোমার অনুবাদ। এবার হচ্ছে এই জায়গায় পারিভাষিক শব্দ। এই হচ্ছে আমাদের আজকের সাজেশন। আলহামদুলিল্লাহ। ওকে, ডান। কি ব্যাপারটা বুঝতে পারছি? সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আর দেখা হচ্ছে তোমাদের FRB 4.0-তে। এর আগে আমাকে আর পাবা না। FRB 4.0 আগে আমাকে আর পাবা না। FRB 4.0-তে প্রথম ক্লাসটাই আশা করি 12 তারিখ যে ক্লাসটা হবে, এই ক্লাস দিয়ে আমি শুরু করব তোমাদের সাথে। তো যারা FRB 4.0-তে এখনো ভর্তি হয়নি, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। তোমাদের সাথে FRB 4.0 সাথে একটা দেখা হোক, ঠিক আছে? সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আর যে কোনো কোয়েশ্চেন বলতে পারো পরবর্তীতে। টাটা।